আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আমরা আমাদের সেকেন্ড ক্লাসে এসে পড়েছি। আমরা আজকে আলোচনা করব স্যালিসিয়া নিয়ে। এর আগে কিছু কথা বলে রাখি, গতবার আমরা যখন সালফার পড়ালাম আপনাদের অ্যাক্টিভিটি মোটামুটি ভালো ছিল, তবে প্রশ্নের পরিমাণটা খুবই কম ছিল। আমি জানি না কেন মনে প্রশ্ন জাগলো না, হয়তো অনেক কিছু প্রশ্ন জাগার কথা। ভালো খারাপ সবাই কম বেশ জানি আমরা মেডিসিন বিষয়ে, কিন্তু প্রশ্নের শেষ নেই। আপনাদের আগ্রহই বলে দিবে আপনারা পরবর্তীতে কত ভালো ডাক্তার হবেন। তো এই জন্য অবশ্যই মনে প্রশ্নের কোনো শেষ নেই। আপনারা যখন আমার ক্লাসগুলো দেখবেন পরবর্তীতে প্রশ্নগুলো লিখে রাখবেন যে এই প্রশ্নগুলো আমি করব, ঠিক আছে? তো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। এবং আমাদের সাথে যে ফিমেল স্টুডেন্টগুলো আছেন তারা খুব লজ্জা বোধ করেন, কথাবার্তা বলেন না, শাইনেস থাকে। যদি এরকম থাকে তাহলে তো আমরা শিখতে পারবো না। আমরা আমাদের মনের কথাগুলো ফুটিয়ে তুলবো এবং যাতে একজন আরেকজন কাছ থেকে আমরা শিখতে পারি। আচ্ছা, কথা না বলে আমরা পড়ার দিকে যাই। আজকে সাইলিশিয়া নিয়ে কথা বলবো। সাইলিশিয়া মেডিসিনটা বালি থেকে তৈরি হয়। আমরা যে স্যান্ড দেখি, বালি দেখি, হ্যাঁ, ওই বালি থেকে মেডিসিনটা তৈরি হয়। খুবই অবাক করা বিষয় যে বালি আমরা কল্পনা করতে পারি না যেটা খাওয়া যায় কিনা বা কিছু করা যায় কিনা। মানে সেই জায়গা থেকে মেডিসিন তৈরি হয়েছে, মানে হোমিওপ্যাথির ক্রিয়াটা। তাও আবার চিন্তা করলে দেখা যায় এটা যে কত গভীর মেডিসিন, কত ডিফেক্টিং মেডিসিন। এই বালি থেকে এত ডিফেক্টিং মেডিসিন তৈরি হয় কল্পনায়, মানে কল্পনার বাইরে সোজা লাভ যেটা। যাক, আলহামদুলিল্লাহ, আমরা এখন এই মেডিসিন নিয়ে পড়বো। আমরা যদি স্যালিশিয়া নিয়ে পড়াশোনা করি তখন আপনারা জানেন যে জিবি কিনোর, সেলেন্স কিনোর, নেশ কিনোর থেকে পড়তেছি। তো এখানে আমরা জিবি কিনোর থেকে যখন পড়বো আমরা দেখবো যে এর সাথে জিবি কিনোর থেকে এই মেডিসিনের মধ্যে আমরা কী কী পেলাম, এবং জিবি কিনোর্সের মধ্যে যদি কিছু মিল পাই, যেটা কিনা নেশের মধ্যেও মিল আছে, তাহলে ওইটা আমার নেওয়ার দরকার নাই। যেটা মিলবে সেটা একটা নিব, আর যেটা মিলবে না, পিকুলিয়ার পাবো, সেটা আমরা ইউজ করবো, বসাবো। এইভাবে আমরা মোটামুটি গুছাইছি। আচ্ছা, দেখি জিবি কিনোর মধ্যে কি পাইলাম। আমরা যদি এক কথায় স্যালিশিয়াকে জানতে চাই তাহলে চিলি বাট পার্সপায়ার্স, শীত কাতর, তবে তার শরীরের মধ্যে ঠিকই ঘাম ঝরবে। সেনসিটিভ, খুব স্পর্শকাতর। এই দুইটা জিনিস আমরা মনে রাখতে হবে। স্যালিশিয়া মানে শীত কাতর থাকতে হবে এবং তার শরীরে ঘাম আছে। ঘামের ধরনটা আবার দুর্গন্ধময়, খুব খুব অর্ডার অফেন্সিভ, এবং সেনসিটিভ, খুব স্পর্শকাতর। সব কিছুতেই খুব স্পর্শকাতর, সকল রোগে সেই স্পর্শকাতর। তার শরীরে একটা যে কোনো জায়গায় ফোড়া হলে, ইয়া হলে, সেগুলোর মধ্যে কি খুব সেনসিটিভ টাইপের থাকে। হ্যাঁ, তবে হিপারসালফ থেকে খুব কম। হিপারসালফের মধ্যে প্রচন্ড স্পর্শকাতরতা। যাই হোক, তারপর আমরা নিচের দিকে তাকাই। মেন্টাল সিমটমসের দিকে যদি তাকাই, আমরা যে তিনটা বইয়ের মধ্যে আমরা কি কি মেন্টাল সিমটমস পাইছি। প্রস্ট্রেশন অফ মাইন্ড, অর্থাৎ তার মনের মধ্যে একটা ক্লান্তি ভাব, চিন্তা করার অভাব, ল্যাক অফ থিঙ্কিং, এই জিনিসগুলো তার মধ্যে বেশি। সে চিন্তা ভাবনা করতে পারে না, ঘাবড়ে যায়। প্রস্ট্রেশন অফ মাইন্ড, মনটা একদম মানে তার মনের যে অবস্থা, তার মাইন্ডটা একদম নিষ্ফল হয়ে থাকে। হ্যাঁ, চিন্তা ভাবনা করতেও সে পারে না, এরকম একটা অবস্থা। ল্যাক অফ স্ট্যামিনা, তার শরীরের মধ্যে শক্তির অভাব। উইকনেস, দুর্বলতা প্রচুর। ফেয়ার ইন পাবলিক, যখন মানুষের সামনে যায় সে খুব ঘাবড়ে যায়, দুর্বল হয়ে যায়। ফেয়ার অফ মেমোরি, তার স্মৃতিশক্তি খুবই কম। টিমিডিটি, খুব লজ্জাশীল ভাব। অ্যাপিয়ারিং অ্যান্ড হি উইল ফেল ইন এভরি ওয়ার্ড। হ্যাঁ, টিমিডিটি, অ্যাপিয়ারিং, মানে সে খুব লজ্জা পায়, লজ্জাশীলতা আইসা পড়ে, ভীরুতা আইসা পড়ে। অ্যান্ড হি উইল ফেল ইন এভরি ওয়ার্ক, সে মনে করে যে সে তার সকল কাজে বিফল হবে। একটা কাজ সে গুছায় করতে পারবে না, ভয় পাইতে থাকে, না জানি কাজটা আমি করতে পারবো কিনা। ফেয়ার অফ মেমোরি, সে না জানি তার সবকিছু হারাইয়া ফেলায়। হ্যাঁ, তার স্মৃতিশক্তি হারাইয়া ফেলায়। টিমিডিটি, খুব ভীরুভাব থাকে যখন একটা কাজের মধ্যে যায়। আমি এক কথা আবার বলে ফেলেছি, সরি। ল্যাক অফ কনফিডেন্স, তার মধ্যে কি ল্যাক অফ কনফিডেন্স মানে হলো তার ভিতরে যে সাহসের অভাব রয়েছে। ফেয়ার্স অফ ইনজেকশন, সে ইনজেকশন, পিনস, এগুলো জাতীয় কোনো কিছু দেখলে ভয় পায়। মনে হয় যখন কেউ তাকে ইনজেকশন করতে আসবে প্রচন্ড ভয় পায় যায়, প্রচন্ড ভিড়, ধরতেই দেয় না, এমন একটা অবস্থা। এবং পিন, সুচালু জাতীয় কোনো কিছু দেখলো, এটা দেখলেও ভয় পায় যায়, একটুতে নার্ভাস হয়ে পড়ে। অপুষ্টিজনিত রোগে ভোগে, মাথাটা একটু বড় থাকে, মানে অনেকটা স্ক্রোফালাস যে রোগীগুলা ওরকম হয়, ওদের কি মাথা বড় থাকে, পেট বড় থাকে। আচ্ছা, মাথায় প্রচুর ঘাম হয়, সামান্য শব্দে সে চমকে ওঠে, ভীরু টাইপের। শিশুরা দেরিতে হাঁটতে শিখে এক বইয়ে ভাব কাটতে থাকে। আচ্ছা, আর হলো উইক, ইজিলি ইরিটেড, ওরা খুব সহজে দুর্বল হয়ে পড়ে এবং খুব সহজে রেগে যায়। তো এই জিনিসগুলো আমরা পেলাম। মোটামুটি আমরা প্রস্ট্রেশন অফ মাইন্ড, মানে মাথা কাজ কম করবে, এবং ল্যাক অফ স্ট্যামিনা, শরীর শক্তি কম। উইকনেস, ফেয়ার ইন পাবলিক, মানুষের সামনে গেলে ভয় পায়।
ফেয়ার অফ মেমোরি, স্মৃতিশক্তির অভাব আছে, টিমিডিটি অ্যাপিয়ারিং, হি উইল ফেল ইন এভরিওয়ার, যখনই কোনো কাজ করতে যায় সে ভয় পায় যায়, না জানি এই কাজটা আমাদের হবে না, গুছাই করতে পারবো না, খুব সেলফ কনফিডেন্সের খুবই অভাব। আর কি যে একটু দিন নার্ভাস হয়ে পড়ে, অবশ্যজনিত রোগে ভোগে, মাথা বড়, প্রচুর ঘাম, মাথায় প্রচুর ঘাম, সামান্য শব্দে চমকে ওঠে, ভীরু, শিশুরা দেরিতে হাঁটতে শেখে, একগুঁয়েমি ভাব কাটতে থাকে, উইক খুব দুর্বল থাকে, ইজিলি ইরিটেট খুবই সহজে রেগে যায়। এবার জিবিক ইউনিটসের মধ্যে আমরা কি কি ফিজিক্যাল সিম্পটমস পেলাম, যে অ্যাবনর্মাল গ্রোথ, ডেভেলপস টিউমারস, ফাইব্রোমাস, ব্রেস্ট সিস্ট, সোয়ালেন গ্ল্যান্ড, ওয়ার্ডস হ্যান্ড, অর্থাৎ অ্যাবনর্মাল গ্রোথ, অর্থাৎ এটা একটা সাইকোটিক একটা মেডিসিন, ওয়ান কাইন্ড অফ। সব জায়গার মধ্যে অ্যাবনর্মাল গ্রোথ অর্থাৎ আমাদের সেলের অ্যাবনর্মাল গ্রোথের ফলে সেল বৃদ্ধি পাবে এবং বিভিন্ন জায়গায় টিউমারগুলো তৈরি হবে। সেটা কোথায় ডেভেলপস টিউমার, যে কোনো জায়গায় টিউমার গ্রোথ হতে পারে, ফাইব্রোমাস, ফাইব্রোমাস টিস্যুর উপর হতে পারে, ব্রেস্ট সিস্ট আমাদের মেয়েদের যারা আছে এরকম বা ছেলেদের ক্ষেত্রে এটা হতে পারে, তাদের স্তনের মধ্যে সিস্ট শক্ত মাংসপিণ্ডের মধ্যে বড় হতে থাকবে, সোলেন গ্ল্যান্ড যেখানে আমাদের গ্ল্যান্ড রয়েছে, সাপোজ থাইরয়েড গ্ল্যান্ড, লিম্ফ নোড এগুলো যারা আছে, হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড, আরো যত জায়গার মধ্যে গ্ল্যান্ডগুলো আছে, তারপরে লিম্ফ নোডস আছে, বিভিন্ন নোডসগুলো ফুলে যাবে, ওয়ার্ডস হ্যান্ড হাতের মধ্যে ওয়ার্ডস হতে পারে, মানে অনেক সময় হাতের এখানে গ্যানিউল সিস্ট হয় অনেকের, লক্ষণ ভিত্তিক এই ক্ষেত্রে ভালো কাজ করে। হাড়ের ক্ষেত্রে আমরা দেখি বোনস, বোনস কি ক্যারিস অফ বোন এন্ড স্পাইনস, অর্থাৎ আচ্ছা আমরা যদি স্পাইন দেখাই যে স্পাইন জিনিসটা কি, আপনারা যদি দেখেন যে আমাদের যে ভার্টিব্রা রয়েছে এই ভার্টিব্রা বরাবর ভিতর দিক যে আমাদের স্পাইনগুলো অগ্রসর রয়েছে, আর যখন ওইখানে আমাদের ক্ষয় হতে থাকবে তখন আমরা আমাদের শরীরের হাড় ক্ষয়ের কারণে যে যে রোগগুলো হয় স্বাভাবিকভাবে সেগুলো অ্যাপিয়ার করতে থাকবে। আর তাই আমরা বলতে যাচ্ছি যে আমাদের এই মেডিসিনটা হাড় ক্ষয়ের ক্ষেত্রে বিশেষ করে স্পাইন যখন ক্ষয় হয় তখন খুব ভালো কাজ করে। আচ্ছা তারপর হিপ জয়েন্ট ডিজিজ, হিপ জয়েন্ট কি, হিপ জয়েন্ট হলো আমাদের যে দুইটা সোজা 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 বাংলা ভাষায় যদি আমরা বলি এটাকে বলে পাছা বলে, সোজা লাভ যেটা, ঠিক আছে, আমাদের পিছনের সাইডটা যে জায়গাটা ওই জায়গার মধ্যে হিপ বোন থাকে আর ওখানে জয়েন্ট ফর্মেশন করে হিপ জয়েন্ট, ওইটা যখন ক্ষয় হতে থাকে তখনও আমাদের এই মেডিসিন খুব ভালো কাজ করে। জেনারেলের ক্ষেত্রে সেনসিটিভ টু কোল্ড এবং অ্যাগ্রাভেশন অফ কোল্ড, তারা শীতের ক্ষেত্রে ঠান্ডা যে কোনো কেসের ক্ষেত্রে খুব ঠান্ডা যে কোনো কিছুর ক্ষেত্রে খুবই সেনসিটিভ, তারা অতিরিক্ত ঠান্ডা শীত এবং সহ্য করতে পারে না, ঠান্ডা পানি খাইলেও সমস্যা হয়ে যায়, ঠান্ডা বাতাসের সমস্যা হয়ে যায়, ঠান্ডা ফ্যানের বাতাসের সমস্যা হয়ে যায়, ঠান্ডা বরফেও তার সমস্যা হয়ে যায়, সকল শীতের ক্ষেত্রে সকল ঠান্ডার ক্ষেত্রে তার সমস্যাগুলো বাড়ে। পার্সপিরেশন কিরকম, তার ঘাম কিরকম, অফেন্সিভ খুবই দুর্গন্ধময়, অ্যাক্রিড ঝাঁঝালো ক্ষারীয় জাতের দুর্গন্ধ এবং অ্যাসিডীয় দুর্গন্ধ, এবং স্পেশালি ফিট তার পায়ের মধ্যে সবচেয়ে বেশি দুর্গন্ধটা বের হয়, মাথায় প্রচুর ঘাম হয় এবং সেটা খুবই দুর্গন্ধময় হয়, হাতে পায়ে কানে অফেন্সিভ ঘাম, সেটা হাতেও হইতে পারে, পায়েও হইতে পারে, কানেও হইতে পারে, ঘামের মাঝে প্রচুর দুর্গন্ধ থাকে, মানে খুবই একটা ঝাঁঝালো একটা দুর্গন্ধ থাকে এবং তারা খুব বেশি ঘামে। রেকটাম যদি দেখি স্টুলিস হার্ড, প্রচুর শক্ত, হ্যাঁ রেকটাল মাসেল সিনেকটিভ, তার যেই মাসেল দিয়ে অগ্রসর হয়ে হ্যাঁ স্পাজম করে যে মাসেলটা আপনার কাজ করে যেখান থেকে বাথরুমটা বের হবে সেই মাসেলগুলো খুব ইনএক্টিভ থাকে, কাজ করতে পারে না তেমন। নেলস ব্রিটল, স্পটস অন নেলস, তাদের নখগুলা খুব ভঙ্গুর থাকে, অল্পতে ভেঙে যায় এবং নখের মধ্যে স্পটস থাকে বিভিন্ন ধরনের। ইনগ্রোয়িং নেল, যেটা ভালোভাবে নেলগুলা কি নখগুলা ভালোভাবে জন্মাতে পারে না, যাকে বলে ইনগ্রোয়িং নেলস। আচ্ছা আই স্ট্রিকচার, চোখ কি খুব সংকুচিত হয়ে যায়। ইনফ্লামেশন অফ লেক্রিমাল ডাক্ট, হ্যাঁ আমাদের চোখের ঠিক কোনার দিকটা যে লেক্রিমাল ডাক্ট যেখান দিক দিয়ে চোখের পানি বের হয় ওইখানে ইনফ্লামেশন হয় এবং যার কারণে অনেক ধরনের জটিলতা তৈরি হয় চোখের মধ্যে, সেই ক্ষেত্রে আমাদের সাইলিশিয়া মেডিসিনটা খুবই ভালো কাজ করে। সেন্সেশন অফ হেয়ার অন দ্য টাং, সে এরকম মনে করতে থাকে যে তার জিহ্বার মধ্যে কিছু একটা পেঁচিয়ে আছে, এরকম একটা অনুভব থাকতে থাকে। হেডেক উইথ ভায়োলেন্ট অ্যান্ড স্টিচিং পেইনস, তার মাথার মধ্যে প্রচুর ভায়োলেন্ট ব্যথা, এখন মনে হইতেছে কিছু তার সুবিধা ঢাওয়াইতেছে ব্যথাটা। আবার যখন ঠান্ডা কোনো কিছুতে ঠান্ডা পরিবেশে এসির ভিতরে থাকে তার মাথা ব্যথাটা চলে যায়, কিন্তু যখনই একটু এইখানে একটা অবাক করার বিষয় যেখানে আমরা পড়লাম ঠান্ডাতে তার সমস্যা বাড়ে, কিন্তু এইখানে তার মাথা ব্যথাটা কি ঠান্ডা বাতাসে তার মাথা ব্যথা কমে। কোল্ড এয়ার অ্যাগ্রাভেশন, কোল্ড এয়ার অ্যাগ্রাভেশন, ঠান্ডাতে তার মাথা ব্যথা বাড়ে এবং রেপিং, মাথার মধ্যে কোনো কিছু চাপ দিয়ে রাখলে সেটা কি তার মাথা ব্যথাটা কমা যায়, অর্থাৎ প্রেশার দিলে কমে এবং ঠান্ডা কোনো কিছুতে তার মাথা ব্যথা বাইরে যায়। নোজ আলসার ইনসাইড দ্য নোজ, তার নোকটা খুব ক্ষয় হতে থাকে এবং
আলসারেটিভ টাইপের হয়ে যায়, মানে যাদের অল্প দিন নাকের মধ্যে সাইনাসের সমস্যা আছে, সাইনাসের দিকে দেখবেন কি নাকে ময়লা জমতে জমতে একটা সময় আলসারেটিভ হয়ে যায়, যার কারণে ওই ক্ষেত্রে মেডিসিনটা খুব ভালো কাজ করে। কক কিক্স একদম আমাদের মাজার, আমাদের কোমর একদম নিচের দিকে, হ্যাঁ একদম নিচের দিকে কক কিক্স আছে, যেটা হঠাৎ করে পড়ে যাওয়ার পর আপনার ওই কক কিক্স জায়গাটা আপনার ক্ষয় হয়ে গেছে, হ্যাঁ প্রথমে কি সার্ভিক্যাল থোরাসিক লাম্বার, তারপরে কি স্যাক্রাম, স্যাক্রামের নিচে একদম কক কিক্স একটা জায়গা থাকে যেখানে এটা ক্ষয় হয়ে গেলে আপনি যদি হঠাৎ করে পড়ে যান তারপর সেই জায়গায় ক্ষয় হয়ে যায়, তাহলে ওই জিনিসটা কি ওইখানে যে সিমটমসগুলো দেখা দেবে ওই ক্ষেত্রে মেডিসিনটা খুব ভালো কাজ করে। এবং প্রেসার দিলে চাপ করলেই তার ওই ব্যথাটা বেড়ে যায়, এবং টাচ করলে সিটিং করলে বসলে ধরলে সেই ক্ষেত্রে কি তার সমস্যাগুলো কি বেড়ে যায়। আচ্ছা এবার দেখি নেশ কি বলছে। আমরা যদি নেশের দিকে থাকি, নেশের বইয়ের মধ্যে আমরা কিছু পিকুলিয়ার জিনিস পাইছি যেটা কিনা জীবিতে পাই নাই। নেশ বলতেছে একটা ভার্টিক্যাল, একটা মাথা ঘোরার সমস্যা আছে, সেটা কিরকম, যে স্পাইনাল হেডেক, অর্থাৎ তার মাথার এইখান থেকে ব্যথাটা আসতে থাকে, আস্তে আস্তে সামনে এসে একদম মাথা বরাবর ছড়ায় যায়, পিছন থেকে আসে কি মাথার দিক দিয়ে দেখি ছড়ায় যায়, স্পাইনাল হেডেক অ্যাসেন্ডিং ফ্রম নেক অফ নেক টু হেড, অর্থাৎ নেক এই ঘাট থেকে হেড বরাবর ছড়ায় যায়। কোল্ডনেস, ল্যাক অফ ভাইটাল ওয়ার্ম, তার শরীর শীত বেশি, তার শরীর গরম, মানে তার ভিতরে শরীরের মধ্যে গরম নাই, যার কারণে সারাক্ষণ শরীরের মধ্যে শীত শীত লাগে, হ্যাঁ গরম ভাবটা কমে গেছে। ইভেন হোয়েন টেকিং এক্সারসাইজ, সে যখন একটু এক্সারসাইজ করবে, সবটা ওয়ার্ম আপ করবে, সেই ক্ষেত্রে তার শরীর শীত শীত লাগে। মাস্ট বি রেপড আপ, তাকে অবশ্যই ঢেকে রাখতে হবে, স্পেশালি দ্য হেড, বিশেষ করে তার মাথাটা বেশি ঢাকা লাগে আর কি। হুইচ, হ্যাঁ তখন কখন কমে, সেটা হলো কমে হলো যখন মাথাটা রেপ করে রাখে, অর্থাৎ জড়ায় রাখে কিছুতে, তখনই কমে। সাপ্রেস সোয়েট, ঘাম যদি সাপ্রেস করে যায়, একসময় খুব ঘাম ছিল হঠাৎ করে চাপা পড়ে গেছে, স্পেশালি অফ ফিট, পায়ের ঘাম হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সেটা কিভাবে, সেটা হয়তো এলোপ্যাথিক মেডিসিন বা অন্য কোনো টোটকা দিয়ে সেটা তার শরীরে অপচিকিৎসা হয়ে সেটা চাপা পড়ে গেছে। হুইচ ইজ প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ, যেটা কিনা অনেক দুর্গন্ধ হয়েছিল, সেই ক্ষেত্রেও মেডিসিনটা খুব ভালো কাজ করে। উইক নার্ভাস, ইজিলি ইরিটেট, সে খুব দুর্বল, নার্ভাস, অল্পতে নার্ভাস হয়ে যায়, ইজিলি ইরিটেট, অল্পতে রেগে যায়, হ্যাঁ এই ক্ষেত্রে মেডিসিনটা খুব ভালো কাজ করে। ফেন্ট হার্টেড মানে কি কাপুরুষের মতো, সে এত একটা সাহসের সঙ্গে কাজ করতে পারে না, কাপুরুষ। কনস্টিপেশন, স্টুল প্রডিউস এন্ড দেন স্লিপস ব্যাক এগেন এন্ড এগেন উইথ এক্সপালসিভ পাওয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে কি তার প্রচন্ড কোষ্ঠকাঠিন্য, বাথরুমের ক্ষেত্রে খুবই কষ্ট হয়, দেখা যায় অল্প বের হয় আবার ভিতরে চলে যায়, ভিতর থেকে বের হয়ে আসবে আবার চলে যায়, আবার আসবে আবার চলে যায়, মানে এমন একটা অবস্থা যে তার কোনো পাওয়ারই থাকে না, কোনো ধরনের পাওয়ার বা কোনো ধরনের প্রেশার করে যে তার বাথরুমটা বের করতে পারবে খুবই কম থাকে। স্ক্রোফলাস মানে কি, এটা একটা রোগ যে ক্ষেত্রে আপনাদের বেশিরভাগ দেখা যায় যাদের এই আপনার সার্ভাইকাল বরাবর, হ্যাঁ এদিক দিয়ে যাদের যে আমাদের নেকের দিকে যে গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডগুলো ফুলে যায়, তখন আর স্ক্রোফলাস টাইপের হয়। উইচ এটিকে একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন কি, যে আপনার রিকেটগ্রস্ত যে রোগীগুলো আছে না, বাচ্চারা যাদের মাথা বড় থাকে, পেট বড় থাকে, হাড়গুলো ভাইসা ভাইসা যায়, তাদের চিলড্রেন, এই চিলড্রেনগুলো লার্জ হেডস, মাথা বড় থাকে, এই ক্ষেত্রে মেডিসিনটা ভালো কাজ করে আর কি। ওপেন ফন্টানেলস মানে তার মাথার হাড়গুলো এগুলা খুলে খুলে থাকে আর কি। অ্যান্ড সুচার্স, মাথার যে সুচার্সগুলো, যেটা সুচার্স মানে কি একটা হাড়, মাথার হাড় আর একটা হাড়ের সাথে যে লাগিয়ে রয়েছে এইখানে যে জয়েন্টটা, সেটা সুচার্স, ওইখানগুলো ফুল দূরত্ব বেড়ে যায় আর কি। মাচ সোয়েটিং অ্যাবাউট দ্য হেড, মানে প্রচুর ঘাম থাকে। which must be kept warm by external covering, তার মাথার মধ্যে যদি একটা কোনো কিছু দিয়া ঢেকে রাখে তাহলে ভালো লাগে। লার্জ বেলি স্প্যাট, প্রচন্ড বড়, উইক অ্যাঙ্কেলস, তার হাতগুলো কি প্রচুর দুর্বল। স্লো ইন লার্নিং টু ওয়াক, সে খুব মানে তার শেখাটা খুব দ্রুত হয় না, খুব স্লো হয়ে যায়, মানে এত তাড়াতাড়ি সে হাঁটতে পারে না, চলতে পারে না, শিখতে পারে না। বাচ্চারা, অন্য বাচ্চারা যেভাবে ডেভেলপ হয় সে এত দ্রুত ডেভেলপ হয় না। ডিজিজের ক্ষেত্রে দেখলে দেখা যায় কজ বাই সাপ্রেস ফুড সোয়েট এক্সপোজিং দ্য হেড, মানে তার মাথার ঘাম, পায়ের ঘাম, সেটা কি সাপ্রেস করে তারপর থেকে তার রোগ, সেক্ষেত্রে ভালো কাজ করে। এমন কোনো অনেক লোক আছে যারা কিনা অ্যাজ ইফ ওয়ান উড ফল ফরওয়ার্ড, মানে সে হাঁটতে থাকে মনে হয় সামনে পড়ে যাইতেছে, যখনই সে সামনের দিকে তাকায় মনে হয় সামনে হুজুর খেয়ে পড়ে যাবে, এই ক্ষেত্রে মেডিসিনটা খুবই ভালো কাজ করে। প্রমোটস এক্সপালশন অফ ফরেন বডিজ ফ্রম দ্য টিস্যুস, ফিশ বোনস, নিডলস, বোন স্পিন্টার্স, অর্থাৎ আমাদের যখন খাবার খাই বা বিভিন্ন ধরনের গোস্ট পায়ের মধ্যে ঢুকে যায়, বা কোনো ধরনের স্প্লিন্টার্স বা মাছের কোনো কাটা বা কোনো ধরনের গোজ বা কোনো ধরনের শোচালো জিনিস যদি পায়ের মধ্যে ঢুকে যায়, তখন আমরা সাইলিশে ইউজ করলে খুব সহজেই সেই জিনিসগুলো শরীর থেকে বের করে আনতে পারবো। আচ্ছা,
সাইলিশিয়া ইজ দ্য ক্রনিক অফ পালসিটিলা, অর্থাৎ সাইলিশিয়া মেডিসিনটা যখন কাজ করতে থাকবে এবং যখন এটার কাজ মোটামুটি বন্ধ হয়ে যাবে এবং এটার ডিপ অ্যাক্টিং হিসেবে আরও অন্য মেডিসিন দরকার, তখন আমরা পালসিটিলা কাজ করলে খুব ভালো হবে। ও সরি, উল্টাপাল্টা কথা বলতেছি তো। সাইলিশিয়া ইজ দ্য ক্রনিক অফ পালসিটিলা, অর্থাৎ পালসিটিলা মেডিসিন কাজ করতে করতে যখন দেখবো কাজ শেষ এবং এর থেকে আরও ডিপ অ্যাক্টিং মেডিসিন দরকার, তখন পালসিটিলার পর সাইলিশিয়া দিলে খুব ভালো কাজ করবে, এটা নেশে বলছে। আর এলএনসি বলতেছে এই ধরনের বাচ্চাদের তলপেটটা ফুলে থাকে আর গ্ল্যান্ড কুচকি লং গ্রন্থি বগল কান প্রদাহ পুজ জমে ফুলে, এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। হ্যাঁ, অর্থাৎ গ্রন্থিগুলো কি পুজ জমবো এবং গ্ল্যান্ডগুলো কি ফুলে যাবে, এই ক্ষেত্রে ভালো কাজ করে। তারপর বলতেছে পুজ নরম টিস্যু অস্থিবেশনী বা হাড়ে পুজ হলে আশ্চর্যভাবে এই ওষুধ পুজ বিরূপ করে দেয়। এই আমরা জানি সাইলিশিয়া পুজের ক্ষেত্রে খুব ভালো দখলতা রাখে, খুব ভালো কাজ করে। তারপর ক্রনিক হেড পেইন, যৌবনে কোনো মারাত্মক অসুখের পর থেকে মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা, মাথা যন্ত্রণা যায়, মাথা যন্ত্রণা কিরকম, মাথা যন্ত্রণা হলে ডান চোখ পর্যন্ত, মাথা ব্যথাটা ডান চোখ পর্যন্ত, মাথা যন্ত্রণাটা ডান চোখ পর্যন্ত এক্সটেন্ড করে আর কি, এটা বলতেছে। এবং যখন মাথাটা টিপে ধরা এবং কাপড় দিয়ে চাপ দিয়ে ধরলে মাথা ব্যথাটা কম লাগে, তার ব্যথাটা কমে আসে। কনস্টিপেশন কি, প্রতিবার ঋতুস্রাবেরও আগে পরে প্রচণ্ড কনস্টিপেশন হয়। রেকটামের নিষ্ক্রিয়তা থেকে মল থেকে কষ্ট হয়, অত্যন্ত কষ্টানি, রেকটামের পক্ষাঘাত, মল বেরিয়ে আবার ঢুকে যায়, মল আটকে থেকে, যেটা আমরা পড়ছি। হ্যাঁ, কিন্তু এখানে আরো সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, আগুন এটা আমি এখানে উঠাইছি। একটা পিকুলিয়ার জিনিস আছে, সেটা কি ফিমেল, এটা আমি এলএনসে পেলাম, যে যখনই শিশুরা দুধ পান করতে থাকে তখন মায়ের জনিপথ থেকে রক্ত করতে থাকে, এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। স্লিপ, তার ঘুমের অবস্থা কেমন, ঘুমের মধ্যে হাঁটে আবার শুয়ে পড়ে, নেত্রনালী নখপনি আগুন হারা, হ্যাঁ, রক্ত ফোড়া, ফিস্টুলা ব্যথা, মলদারে ফিস্টুলা, এগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আচ্ছা, মডালিটিস কি, তার বাড়া কমা কিসে, অ্যাগ্রাভেশন কোল্ড এয়ার ড্রাফট, অর্থাৎ কোনো ধরনের ধুলাবালি, সাপ্রেশন অফ পার্সপিরেশন, যখন ঘাম চাপা পড়ে যাবে, প্রেশার, যখন প্রেশার পড়ে তখনও বাইরে যায়, নিউমোন, হ্যাঁ, চন্দ্রের সাথে এটা সম্পর্ক তখনও বেড়ে যায়, অ্যামিলেশন কমে গেছে, ওয়ার্মথ অর্থাৎ গরমে কমে, কোপিয়াস ইউরিনেশন, প্রচণ্ড প্রস্রাব করলেও তার সমস্যাগুলো কমে, ওয়ার্ম ওয়েট ওয়েদার, গরম আবহাওয়ার মধ্যে সে খুব ভালো থাকে, ডিজার্ট, সে কী খেতে পছন্দ করে, কোল্ড ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ঠান্ডা, দেখেন সে শীতকাতর কিন্তু তাও সে কোল্ড ফুড অ্যান্ড ড্রিঙ্কস সে খেতে খুব পছন্দ করে, এটা খুব একটা পিকুলিয়ার সিমটমস। কিন্তু সে ঠান্ডা সকল কিছু পারে, কিন্তু তাও সে আইসক্রিম পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, ফুড পছন্দ করে, ফ্রাইড ডিশ ভাজা ডিমটা পছন্দ করে, চর্বি জাতীয় খাবার পছন্দ করে। আর অপছন্দ কি, মিট, গরুর গোশত, দুধ, সল্ট, লবণ, ওয়ার্ম ফুড, গরম খাবার, ফ্যাট, চর্বি। এখানে আবার চর্বি জাতীয় লিখলো কেন, হতে পারে দুইটি আছে তার মধ্যে। অনেক সময় দেখা যায় অনেক রোগীরা ফ্যাটও পছন্দ করে, অনেক রোগীদের ক্ষেত্রে দেখছি ফ্যাট পছন্দ করে না, তাই এগুলো লেখে আর কি। হ্যাঁ, দুইটা জিনিসই পাওয়া যায়। আমরা যখন একটা মেডিসিন প্রুভিং করি, এর প্রাইমারি অ্যাকশন সেকেন্ডারি অ্যাকশনও রাখে। একটা মেডিসিন প্রুভিং করার পর প্রাইমারি অ্যাকশন সেকেন্ডারি অ্যাকশনও থাকে, যে একটা রুগী এইভাবে আগাইতে গিয়ে পরবর্তীতে জটিলতা যখন বাইরে গেছে তখন তার মধ্যে এই সিমটমসগুলো দেখা দিছে, তখন এইগুলো মনীষীরা বসাইতে থাকে। আর যার কারণে একই সিমটমস দেখা যাবে যে বিপরীত, কিন্তু তাও লিখে রাখে, অর্থাৎ তার মধ্যে দুই অবস্থায় পাওয়া যায়। আচ্ছা, সোর্স, সাইলিশিয়া কি, মিনারেল এবং কাতরতা, শীতকাতর, প্রচণ্ড শীতকাতরতা লিখলাম। আচ্ছা, গেল। তারপর আমরা এখন যাব মায়াজম সোরা, সাইকোটিক, সিফিলিটিক। মায়াজমটা বেশি, যেহেতু ধ্বংসাত্মক, টিউবারকুলারও আছে, সবগুলো আছে, তবে সিফিলিটিক আর সাইকোটিকটাই বেশিরভাগ, টিউবারকুলারটাই মেন। আর কিসের উপর ভালো কাজ করে, স্টোমাক, টিস্যু, নার্ভ, অর্থাৎ পেট, টিস্যু মানে কি, মানে সেলের যে টিস্যুগুলো, মানে আমাদের ত্বক, নার্ভের উপর ভালো কাজ করে, গ্ল্যান্ডের উপর, চোখের উপর, স্কিনের উপর, মিউকাস মেমব্রেনের উপর ভালো কাজ করে। এবার আমরা দেখি, এই যে দেখেন ছবির মাধ্যমে সুন্দরভাবে পিকচার উইথ ম্যাটেরিয়ামেটিক আমরা যেটা পড়বো, এখানে আমরা কি দেখতে পারতেছি, যে একটা লোক প্রচণ্ড শীত তার শরীরে, তার মধ্যে কোনো গরম বলতে কিচ্ছুই নাই, এত শীত, অল্প আবহাওয়াতে তার প্রচণ্ড শীত লাগে। এই যে দেখেন কাঁপতে কাঁপতে তার সব কিছু উড়ে যেতেছে, এমন একটা অবস্থা, অল্প বাতাসে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। এখানে দেখেন একুইড অ্যান্ড ক্রনিক মিডল ইয়ার ইনফেকশন, অর্থাৎ কানের মধ্যে যে কোনো ধরনের ক্রনিক হোক মিডল হোক, সেই ক্ষেত্রে দুই ক্ষেত্রে কানের মধ্যে সাইলিশিয়া খুব ভালো কাজ করে ইনফেকশন হয়ে গেলে। আচ্ছা, তারপর দেখেন একটা লোকের সাইনাস, ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, দুই জায়গার মধ্যে ক্রনিক ইনফেকশন হয়ে অবস্থা খুব খারাপ, ইনফ্লামেশন অফ ফ্রন্টাল অ্যান্ড প্যারানেজাল সাইনাসেস। এনলার্জ অ্যান্ড ইনডিউরেটেড সার্ভাইকাল লিম্ফ নোডস, তার যে এই জায়গায় ওই যে বলছিলাম স্ক্রোফোলাস, অর্থাৎ এখানে এই দিকটা লিম্ফ নোডসগুলো কি ফুইলা যায়, ব্যথা হইতে থাকে, পুজ হইতে থাকে।
ব্লক নোজ ক্রনিক ড্রাই, অর্থাৎ তার নাক বন্ধ হয়ে যায়, নাক শ্লেষা দুর্গন্ধময় থাকে এবং ড্রাই শুকনা পর্যায়ে হয়ে যায়, নাক আটকে যায়, ক্রনিক টাইপের হয়ে যায়। সাইনোসাইটিস যাদের থাকে পরবর্তীতে এই সমস্যাগুলো হয়। নো ইন্টারনাল সাপোর্ট সিস্টেম, উইক অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ তার শরীরে কোনো দেখেন এটা এমনভাবে বুঝাইছে তার শরীরে ভীতু টাইপের তো সেলফ কনফিডেন্স থাকে না। তো এই যে দেখেন দড়ি দিয়ে মানুষটা বানাইছে ঠিকই কিন্তু মাঝখান দিয়ে সিলে দিতেছে, কারণ তার মধ্যে কোনো সেলফ কনফিডেন্সই নেই। আর এইটা হলো দেখেন পারফেক্ট নিট অ্যান্ড ভেরি স্ট্রাকচার, অর্থাৎ প্রতিটা কাজ টাইম টু টাইম করতে হবে, খুব নিট অ্যান্ড ক্লিন থাকবে, কামগুলো সব গুছায় করবে, তাদের এই একটা স্বভাব। ঠিক আছে, মানে আর্সেনিক অ্যালবামের সাথে কিছুটা একটু মিলছে দিকে। হিজ ইমেজ ইন পাবলিক ইজ ইম্পর্টেন্ট টু হিম, অর্থাৎ তার জন্য তার ব্যক্তিত্বটা খুব বড়, এটাকে সে সবসময় আগে দেখবে যাতে সে তার মান সম্মান কোনো দিকে যাতে লস না হয়। শাই টিমিড, প্রচুর লজ্জা বোধ করে এবং খুব ভীতু, ওয়াট অফ সেলফ কনফিডেন্স। ও মাই গড, একটু ওয়েট, চার্জ শেষ তো তাই চলে গেছে, আমি মনে করতেছি। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে ফেরত এসে পড়েছি। যে শাই টিমিড বললাম যে সে খুব লজ্জাশীল, ভীতু এবং সেলফ কনফিডেন্টটা খুব বেশি, লস অফ সেলফ কনফিডেন্স, তার মধ্যে আত্মভরসা নাই। আচ্ছা, সাইলিশিয়ার ফিজিওলজিক্যাল অ্যাকশন শিখবো আমরা, অর্থাৎ এখানে তো আমরা শিখলাম যে এখন কী কী ফিজিওলজিক্যাল অ্যাকশনগুলো আমরা পাই। দেখি এখানে আমরা তিনটা তুলে ধরছি মেনলি। রেকটাম অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে আমরা কী কী ফিজিওলজি পাই। আচ্ছা, এখানে আমি সুন্দরভাবে বুঝাইছি যে কী হয়। মূলত রেকটামের পেশি দুর্বল হয়ে যায়, মল বেরিয়ে আবার ভিতরে ঢুকে যায়। রেকটামের পেশি দুর্বল হয়ে গেছে তো ভিতরে ঢুকে যাইতেছে, শক্ত মল বের হতে কষ্ট হয়। হ্যাঁ, রেকটাল প্যারেসিস বলে এটাকে। ঋতুস্রাবের আগে পরে কনস্টিপেশন বেড়ে যায়। কিন্তু এত কিছু কেন হয়? আচ্ছা, সাইলিশিয়াতে নার্ভ ও মাসেলের ভাইটাল পাওয়ার কমে যায়, অর্থাৎ সাইলিশিয়া রোগীদের মাসেল এবং নার্ভের উপর ভাইটাল পাওয়ারগুলো অর্থাৎ ধৈর্য শক্তি ক্ষমতা কমে যায়। এর ফলে রেকটাল স্ফিংটার ও মাস্কিউলার কোর ঠিকভাবে কাজ করতে পারে না। রেকটাল স্ফিংটার কি, যেটা কিনা আমার মাসেলগুলোকে ধরে রাখবে, বাথরুম যাতে নিচে না পড়ে, এবং আমাদের মাস্কুলার কোর আমাদের শরীরে যে উইকনেস বা আসে, কারণ আমাদের মাসেলের উপর ভালো দখলতা থাকে না, আমরা ধরে রাখতে পারি না, কাজ করে কম, ইনএক্টিভ থাকে, যার কারণে কি এটা মানে খুব বাথরুম যখন করি তখন ভালোভাবে নিচে আমরা ঠেলে বাথরুম বের করতে পারি না, কারণ আমাদের মাসেলের উপর পাওয়ার খুব কমে যায়। এই সাইলিশিয়া রোগীদের ক্ষেত্রে বেশিরভাগই এই সমস্যাটা থাকে, তাই রোগীরা চরম কোষ্ঠকাঠিন্য ভোগে। আচ্ছা, তারপর এখন নার্ভাস সিস্টেমের উপর দিকে কী হয়। মারাত্মক অসুখের পর ক্রনিক মাথা ব্যথা দেখা দেয়, ডান চোখে পর্যন্ত ছড়িয়ে যায়, সামান্য চাপ বা ঠান্ডা বাতাসে ব্যথা বাড়ে, মাথা চেপে ধরলে কমে, রোগী সহজে চমকে ওঠে, মানসিক ও শারীরিক দুর্বল, ঘুমের মধ্যে হাঁটে। এত কিছু কেন হয়? আচ্ছা, সাইলিশিয়ার মূল প্রভাব নার্ভ ও ব্রেনের ডিজেনারেশনের উপর। আচ্ছা, মানে সাইলিশিয়া মেডিসিনটা যখন প্রুভিং করে তখন এটা এই রোগীরা বেশিরভাগ কি তার নার্ভটা দুর্বল হয়ে পড়ে এবং ব্রেনের ভালোভাবে জেনারেশন হয় না, ডিজেনারেশনের কারণে, নার্ভ এবং ব্রেনের ডিজেনারেশনের কারণে ভালোভাবে সুগঠিত না হওয়ার কারণে তাদের ভাইটাল স্টেমিনা কমে যায়, তাদের শরীরের মধ্যে শক্তিটা কমে যায়, নার্ভাস ইম্পালস দুর্বল হয়ে পড়ে। মানে নার্ভাস সিস্টেমটা যেটা কিনা পালসিটিভ হলে যেটা আমাদের শরীরে ভালো কাজ করবে, কিন্তু নার্ভের এরকম আমরা সারা পাই না, যার কারণে শরীরটা প্রচুর দুর্বল হয়ে যায়। সোমনাম্বুলিজম, এখানে দেখেন যে তারা যে ঘুমের মধ্যে যে হাঁটে, হায়ার নার্ভাস সেন্টার, যেটা কিনা আমরা ঘুমিয়ে থাকলে একদম সর্বোচ্চ নার্ভাস সেন্টারটা যেটা ভালোভাবে কাজ করে, ওইটাও সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে তার এই অবস্থা হয়। তাই মানসিক দুর্বলতা, ভীতি, ব্যথা নার্ভাস লক্ষণ স্পষ্ট হয়। বোনস, গ্ল্যান্ডস অ্যান্ড কানেকটিভ টিস্যু কি হয়, এর ক্ষেত্রে কি কি দেখা যায়? গ্রন্থি ফুলে যায়, প্রদাহ হয়, পরে পুজ জমে, ঠিক আছে। হাড় ও টিস্যুতে ফিস্টুলা, হাড় ও টিস্যুতে ফোড়া, ফিস্টুলা, ক্রনিক আলসার তৈরি হয়, নখ ভুগুর নখুনি। এগুলো কেন? সাইলিশিয়ার প্রভাব নিউট্রিশন ও অ্যাসিমিলেশনে, অর্থাৎ পেটের হজমের মধ্যে এবং শরীরের যে নিউট্রিশন, যেটা শক্তি, যে নিউট্রিশন পাই আমরা,
এটার উপর খুব ভালো একটা প্রভাব আছে। খনিজ উপাদান কম থাকায় হাড়, গ্রন্থি ও কানেকটিভ টিস্যু দুর্বল হয়। অর্থাৎ দেখা যায় এই নিউট্রিশন এবং হজম শক্তি এগুলো সব কিছু মিলে যখন দুর্বল হয়ে পড়ে, তখন আমরা শরীরের মধ্যে হাড়গুলো দুর্বল হয়ে পড়ে, কানেকটিভ টিস্যু দুর্বল হয়ে পড়ে, তখন ভালোভাবে কাজ হয় না। শরীরের প্রতিরোধ ক্ষমতা কম থাকা অল্প পদার্থ থেকেও সহজে পুষ তৈরি হয়। আচ্ছা, তাই সালিশে পরিচিত সাপোরেটিভ রেমেডি হিসেবে পুষ ভেঙে বের করে দেয়। ঠিক আছে, শিখলাম। এবার আমরা অ্যানাটমির দিকে তাকাই, কি কি পাই এখান থেকে দেখি আমরা কি শিখতে পারি। এই যে দেখেন, আমাদের ভাত যখন খাই, আমরা যখন খাবার খাই, খাবারটা সর্বপ্রথম এসে কই জমা হয়? এই যে এইখান থেকে আমাদের এইখান থেকে যখন আমরা আমাদের যে কি বলে বা ইসোফেগাস হয়ে যখন খাবার যখন আমাদের স্টোমাক আসে পৌঁছায়, স্টোমাক থেকে হয়ে কার্ডিয়াক ওরিফেস হয়ে যখন পাইলোরিক অ্যান্ট্রাম হয়ে পাইলোরিক ক্যানাল হয়ে এই খাবার কই যাবে আমাদের? হ্যাঁ, এই খাবার যাবে স্মল ইন্টেস্টাইন। অর্থাৎ এই যে দেখেন স্মল ইন্টেস্টাইন, এই যে ক্ষুদ্রান্ত্রের মধ্যে এইভাবে পেরিস্টেলসির মাধ্যমে খাবার আস্তে আস্তে কি সামনে যাবে, শোষণ হবে, শোষণ করতে 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 লার্জ ইন্টেস্টাইনে প্রবেশ করবে। লার্জ ইন্টেস্টাইন কোনটা? এই যে দেখেন এই যে স্মল ইন্টেস্টাইনের মাথাটা গিয়ে আছে, এইখানে এসে লার্জ ইন্টেস্টাইনের সাথে যুক্ত হয়েছে। এইখানে আবার খাবার পরিপাক শোষণ হয়ে এইভাবে আগাইতে গিয়ে অ্যাসেন্ডিং কলনের এইটা হলো অ্যাসেন্ডিং কলন। তারপর হলো আপনার এই বরাবর সমান্তরাল বরাবর কোলন হয়ে নিচে ডিসেন্ডিং কোলন বরাবর হয়ে এটা হলো ট্রান্সভার্স কোলন। অ্যাসেন্ডিং কোলন হয়ে ট্রান্সভার্স কোলন হয়ে ডিসেন্ডিং কোলন হয়ে তারপর রেকটাম পথে মল বের হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা নিচে দেখি কি শিখলাম। আচ্ছা, এখানে আমরা পাইছি হলো একটা অ্যানাটমি, সেটা হলো আমরা নার্ভাস সিস্টেমটা দেখলাম। আমাদের স্পাইনাল কর্ড কোনটা? এই যে ব্রেন থেকে নিচ বরাবর, যেটা একদম আমাদের ভার্টিব্রা বরাবর নিচে নেমে গেছে, সেটা কি? স্পাইনাল কর্ড। এটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলা হয়। এটাকে কি বলে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর ঠিক সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে নার্ভগুলো ছড়িয়ে পড়ছে সেগুলোকে কি বলে? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, তারপর আমরা কিছু বোন দেখার চেষ্টা করি। যে দেখেন, এখানে আমি আপনাদেরকে দিয়ে দিছি, এখানে নামগুলো অ্যাড করে দিলাম, কোনটার নাম কি, হাড়ের নাম কি, এগুলো একটু দেখে নিয়েন। ঠিক আছে, এগুলো আপনারা একটু খেয়াল করে নিন। এই যে ফিমার, দুইটা পায়ের, এগুলো বলে ফিমার। নিচে বরাবর এখানে নি জয়েন্ট, অর্থাৎ হাঁটুর জয়েন্টকে বলে নি জয়েন্ট। তারপরে এই যে এখানে এই বড় হাড়টা পায়ের, যে টিবিয়া ফিবুলা। তারপর আমাদের এখানে আবার দেখেন, এই যে আমি স্যাক্রাম কক্সিস এগুলো বলছিলাম না, হিপ বোন বলছিলাম না। হিপ বোন কি? এই যে পাশা বরাবর এগুলো বোনগুলো কি? হিপ বোন। তো এখানে হিপ বোন, হিপ জয়েন্ট কোথায় ফর্মেশন করে? ফিমার এবং হিপ বোন একত্র জয়েন করে হলো হিপ জয়েন্ট ফর্মেশন করে। আর এই যে স্যাক্রাল কক্সিস এগুলো যে বললাম, এই যে এই বরাবর এই হলো কি? কক্সিস। আর এখানে কি? স্যাক্রামের ঠিক এই যে নিচে বললাম না, যখন পড়ে যাওয়ার পর ব্যথা পাওয়ার পর যে ক্ষয় হয়, এই যে এইখানে এই কক্সিসটা কি ক্ষয় হয়, আপনারা ভালোভাবে দেখে নিন। আর এত সুন্দরভাবে বুঝাইতেছি যাতে আপনাদের পড়াটা খুব ভালো হয় এবং খুব ভিজুয়ালিস্টিক হয়। আচ্ছা, এখানে আমরা এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হলো কি বলে, কি দেয় না আজকে আমরা এখানে আনি নাই, হইলো আপনার রেপার্টরিটা আমরা আনি নাই। এখন কি করা? রেপার্টরি তো এখানে দেওয়া হয় না, মনের ভুলে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, রেপার্টরি নিয়ে আমরা ক্লাসের মধ্যে আলোচনা করবো না, ঠিক আছে? ক্লাসে আমি আপনাদেরকে বলে দিব না, ক্লাসে যখন আমরা ডিসকাশন আলোচনা হবে তখন বলে দিব না। তো তাও আমি আপাতত যদি কিছু রেপার্টরির দিকে আগাই, যেমন ধরেন নিজে যদি আমরা যদি যা পড়ছি এখান থেকে যদি রেপার্টরিতে আগাই, কিছু পড়াই দিই, শিখাই দিই, যাতে আপনাদের সহজ হয়। যেমন ধরেন সে চিলি পেশেন্ট, তারপর আমরা পাইছি সে শীতকাতর পাইছি, তারপর সে উইকনেস পাইছি, তারপর সে ভীরু টাইপের পাইছি, হ্যাঁ, এবং এগুলোই তিনটা পাইছি। এই তিনটা যদি আমরা আরও আছে, তো আমরা এই তিনটা যদি আমরা এখন বের করতে চাই, যে আমরা এই তিনটা আমরা এখন রেপার্টরিতে কীভাবে বের করবো? আমরা রেপার্টরি শেখার জন্য সর্বপ্রথম আমরা রেপার্টরি করলে আমরা চ্যাপ্টার পাই। মাইন্ড, জেনারেলিস, স্টোমাক, অ্যাবডোমেন, এগুলো কি বলে? চ্যাপ্টারের ভিতরে যখন আমরা ঢুকবো, তারপর আমরা পাবো রুব্রিক, অর্থাৎ চ্যাপ্টারের অধীনে যে ক্লাসিফিকেশনগুলো থাকবে। যেমন মনের উপর ভয় একটা রুব্রিক, ডিলিউশন অর্থাৎ ভ্রান্ত ধারণা একটা রুব্রিক, ফেয়ার ভয় এটা একটা রুব্রিক। তারপর আমরা আর কি মনের দিক থেকে যেমন কনফিডেন্স, এটা একটা রুব্রিক হতে পারে। এইভাবে অনেকগুলো রুব্রিক, এগুলো কি চ্যাপ্টারের ভিতরে যেগুলো ভিতরে থাকবে এগুলো রুব্রিক।
এই রুব্রিক যখন ফেয়ারকে চাপ দেবো, ফেয়ারের ভিতরে আমরা অনেক কিছু পাবো, সেগুলোকে বলে সাব রুব্রিক। তো এই জিনিসটা একটু বুঝাই দিলাম। আচ্ছা, এখন যদি আমরা ধরেন যে সে খুব ভীতু টাইপের হয়, তাই না? আচ্ছা, তো আমরা চ্যাপ্টারে ঢুকলাম, চ্যাপ্টার তো যেহেতু ভীতু মনের উপশম পুরো, তাই মাইন্ডে ঢুকলাম, মাইন্ডে গেলাম, মাইন্ডে যাওয়ার পর তারপরে কি, সে ভীতু, টিমিডিটি। হ্যাঁ, টিমিডিটি মানে কি, ভীতু। তাই আমরা এখন যাব টিমিডিটি রুব্রিকে। এই যে টিমিডিটি আমরা রুব্রিক পাইলাম। এই রুব্রিকে যখন চাপ দিব, আরও দেখেন কত সাব রুব্রিক পেয়ে গেছে, কত সাব রুব্রিক না, অনেক সাব রুব্রিক। আচ্ছা, টিমিডিটি যে রুব্রিক পাইলাম, কখন কখন গেলে সে ভয় পায় যায়, পাবলিক অর্থাৎ মানুষ যখন থাকে, পাবলিকের সামনে সে খুব ভয় পায় যায়। আচ্ছা, এখন আমরা সাব রুব্রিক, এই যে পাবলিক অ্যাপিয়ারিং ইন পাবলিক অ্যাবাউট, অর্থাৎ যখনই মানুষের সামনে যায় সে কি ভীতু হয়ে যায়, ভয় হয়ে যায়। আমরা যদি এখন মেডিসিনগুলো খুঁজি যে কী কী মেডিসিন আছে দেখি তো, এই যে দেখেন সাইলিশিয়া ফার্স্ট গ্রেডে আছে, তার মানে কি আমরা যা শিখলাম ভুল শিখি নাই, ঠিকই হয়েছে। আচ্ছা, একটা শিখলাম, আরেকটা যাই দেখি যে আমাদের ইনএক্টিভ, অর্থাৎ রেকটামটা কি ইনএক্টিভ থাকে, রেকটামটা ভালোভাবে কাজ করে না, তাই রেকটাম চ্যাপ্টারে গেলাম। আচ্ছা, রেকটাম চ্যাপ্টারে গেছি, তারপরে কি সে বাথরুম করতে পারে না, কনস্টিপেশন করে, মানে খুব ইনএক্টিভ আর কি তার। আচ্ছা, তাহলে লিখি ইনএক্টিভ চ্যাপ্টার দেখি পাই কিনা, এই যে রুব্রিক পাইলাম কিনা, এই যে রুব্রিক, ইনএক্টিভিটি অফ রুব্রিক। আচ্ছা, তো এটা পাইলাম, এই রুব্রিক পর্যন্ত আমরা নিই, ইনএক্টিভিটি অফ রুব্রিক, হয়তো এখানে আর তেমন কিছু পাইতেছি না। ইনএক্টিভিটি অফ রুব্রিকের ভিতরে যখন গেলাম, এই যে দেখেন সাইলিশিয়া পাই গেছি, সাইলিশিয়া ফার্স্ট গ্রেডের মধ্যে আছে, লালগুলা ফার্স্ট গ্রেড, নীলগুলা সেকেন্ড গ্রেড, আর কালো যেটা এটা একদম থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেডের মেডিসিন কি সাইলিশিয়া। তার মানে আমরা যা শিখছি মোটামুটি ভালোই শিখছি, ভুল কিছু হয় না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার যদি জেনারেলিটিসের ভিতরে যাই, অর্থাৎ তার শীতকাতরতা যদি বের করতে চাই, তাহলে জেনারেল চ্যাপ্টারে ঢুকলাম, তারপরে কিসে ঢুকবো, তারপর হলো আপনার আমরা দেখবো যে তার শরীরে শীতকাতর, অর্থাৎ তার ভিতরে কি হিট নাই, ল্যাক অফ ভাইটাল হিট, ল্যাক অফ ভাইটাল হিট। হিট চ্যাপ্টারে ঢুকি আগে আমরা, হ্যাঁ, হিটে গিয়ে তারপরে ঢুকি ল্যাক অফ, সরি হিটের রুব্রিকে ঢুকছি, রুব্রিকের ভিতরে ঢুকে সাব রুব্রিক ল্যাক অফ ভাইটাল হিট, অর্থাৎ হিটে গরম ডায়ের ভিতরে ঢুকছি, গরমের ভিতরে ঢুকে পাইলাম কি যে তার শরীরে কোনো ধরনের গরম নাই। এখন দেখি কি কি ওষুধ আসে, যদি ওষুধের কথা চিন্তা করি তাহলে দেখেন সাইলিশিয়া ফার্স্ট গ্রেডের মেডিসিন। যাক, আলহামদুলিল্লাহ আমরা যা পড়ছি সেই অনুযায়ী রুব্রিকও শিখিয়ে দিলাম কীভাবে আগাইতে হইব। আশা করি আপনারা ক্লাসটা খুবই এনজয় করছেন। তারপরও আমি আবার নতুন করে পিডিএফ বানিয়ে দিয়ে দিয়েছি, 10টা মেন রুব্রিক দিয়ে দিয়েছি, আপনাদের যাতে কোনো দিকটা কমতি না হয়। এটা মিস্টেকে হয় না, মিস্টেকে ঢুকাইতে পারি না, কিন্তু ভালোভাবে বুঝাইছি, আমার তিনটা চারটেই তো বুঝাই দিছি। যাক, সমস্যা নাই। আশা করি ক্লাসটা খুবই উপকার হয়েছে আপনাদের, বারবার যখন ক্লাসটা দেখবেন আপনাদের ভালো লাগবে, খুবই উপকার হবে। তো আজকে এই পর্যন্তই, এবং আপনাদের জিজ্ঞাসা করবো আমরা 10:30 বাজে শুরু করতেছি। আপনারা সবাই উপস্থিত থাকবেন আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।